নমস্কার, বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। আজকের অলৌকিক পর্বে মানবেন্দ্র পালের অলৌকিক মাছ এই গল্পটি শুনতে পাবেন। এটি প্রথম পর্ব। মধ্যপ্রদেশের যে অংশটা ডান দিকে চেপে দক্ষিণে ঝুলে গেছে সেখানে রয়েছে বস্তার। এরপরে শুরু হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মাঝখানে গোদাবরী, এরপর কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা আর পাহাড় থেকে আছড়ে পড়া নানা খরস্রোতা নদী। এইভাবেই ওরা দুজন চলে এলো দক্ষিণ ভারতে। ওদের কাছে নদী পাহাড়ে ঘেরা এই এক আশ্চর্য জায়গা। দক্ষিণমুখ নামতে নামতে বাঁ দিকে পূর্বঘাট, ডান দিকে পশ্চিমঘাট পর্বতমালা যেন দক্ষিণ ভারতকে সুউচ্চ পাঁচিলের মতো আগলে রয়েছে। জন আর ডেভিড 23-24 বছরের দুটি যুবক, এর আগে কখনো ভারতবর্ষে আসেনি। কোনোদিন যে আসতে হবে ভাবেওনি। তবু যে আসতে হলো তার পিছনে ছিল ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চারের তাগিদ। এই অ্যাডভেঞ্চার নতুন কোনো জায়গা আবিষ্কারে নয়, গুপ্তধনের সন্ধানও নয়। সন্ধান করতেই বেরিয়েছে ওরা অবশ্য, তবে এ সন্ধান আরো ভয়াবহ, আরো অলৌকিক কিছু। ওরা ওদের বাপ ঠাকুরদার কাছে ছেলেবেলা থেকে জেনে এসেছে ভারতবর্ষ হচ্ছে যথার্থ সাধু সন্ন্যাসীর দেশ। মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞ, ভূত প্রেত, পিশাচ দানব বশ করবার অলৌকিক ক্রিয়াকলাপ এই ভারতবর্ষ আর ঠিক তার মাথার উপর তিব্বত ছাড়া কোথাও তেমন দেখা যায় না। তাই এই দেশটা দেখার ইচ্ছে ছিল ওদের অনেক দিনের, কিন্তু সুযোগ বা জোটসই উপলক্ষ এরা এতদিন পায়নি। এতদিন পর এক চীন দেশীয় বৌদ্ধ তান্ত্রিকের মুখে অলৌকিক 3টি প্রাণীর কথা শুনে ওরা দুই বন্ধু ভাবনা চিন্তা না করে শুধু ডোভার থেকে বেরিয়ে পড়েছে ওই অলৌকিক প্রাণী 3টের সন্ধানে। টাকা পয়সার অভাব নেই ওদের, তবু অ্যাডভেঞ্চারের নেশা আর আশ্চর্য ওদের বাবা মারা। ছেলেরা অজানা অচেনা জায়গায় অ্যাডভেঞ্চার করতে বেরোলে বাধাও দেয় না, শুধু ওদের ব্যাগের মধ্যে একটা করে কার্ড পুরে দেয় যাতে লেখা থাকে ওদের দেশের বাড়ির ঠিকানা। খুব খারাপও যদি কিছু ঘটে তাহলে অন্তত বাড়িতে খবরটা আসবে। জন আর ডেভিডের মধ্যে জন একটু বেশি সাহসী। ভাবনা চিন্তা না করে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে। ফর্সা রং, কটা চুল, নীলচে চোখ, ছিপছিপে গরম। আর ডেভিড স্বাস্থ্যবান, বিপদ বুঝলে এগিয়ে যাওয়ার আগে 10 বার ভাবে, হুট করে কিছু করে না। তবুও দুজনের খুব ভাব। ওদের হাতে ভারতবর্ষের ম্যাপ ছাড়াও দক্ষিণ ভারতের সমুদ্রের ধারের ছোট বড় নানা জায়গার নকশা রয়েছে, কারণ তাদের লক্ষ্যস্থল সমুদ্র তীরবর্তী ছোটোখাটো কোনো নির্জন জায়গা। ওরা দক্ষিণ দিকে নেমে আসছে। বাঁ দিকে বঙ্গোপসাগর, ডান দিকে আরব সাগরের সবুজ জল, দক্ষিণে ভারত মহাসাগর। 3টে সাগরের এমন মিলনস্থল আর কোথাও ওরা দেখেনি। ওদের এই অ্যাডভেঞ্চারের কাহিনী শোনার আগে পেছনে যে আর একটি ঘটনা আছে সেটা আগে বলে নেওয়া যাক। কলকাতার মিউরিয়েলদি থাকতেন লোয়ার সার্কুলার রোডে, এখন যার নাম আচার্য জগদীশচন্দ্র বসু রোড। ওর বাবা ছিলেন মাদ্রাসি খ্রিস্টান, কিন্তু মা ছিলেন বাঙালি। মিউরিয়েলদি বিয়ে করেননি, শরীরটা তার কোনোদিনই ভালো ছিল না। বাবা রেখে গিয়েছিলেন 2খানা বাড়ি আর বেশ কিছু টাকা। সারা জীবন বই পড়েই কাটিয়ে দিয়েছিলেন। প্রচুর ইংরেজি বই পড়তেন। বই পড়াতেই তার আনন্দ ছিল। আমি প্রায়ই অফিস থেকে ফিরে তার কাছে যেতাম আর ভূতের গল্প শুনতাম। ভূতের গল্প তিনি বানিয়ে বলতেন না, বলতেন ইংরেজি বই থেকে পড়ে। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। তিনি আমার
আমাকে ছোটবেলা থেকে দেখেছেন, নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। একদিন সন্ধ্যাবেলা গিয়েছি, দেখি তিনি চুপচাপ শুয়ে আছেন, টিভি পর্যন্ত দেখছেন না। তার বুকের ওপর একটা বহুকালের পুরনো বই উপর করে রাখা। বইটা বোধহয় পড়ছিলেন। আমায় দেখে বইটা লুকোবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বললাম, কি বই ওটা? খুব পুরনো তো। মিউরিয়ালদি আমার দিকে ছেলে মানুষের মতো ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর কাছে ডাকলেন। আমি বিছানায় ওর পাশে গিয়ে বসলাম। বললাম, ভূতের বই নাকি? উনি গম্ভীরভাবে বললেন, হ্যাঁ। তারপর বললেন, এই বইটা বাবা কেরালার টেলিসারিতে থাকার সময় তার কাছ থেকে যেন পেয়েছিলেন। সে আজ 70-80 বছর আগেকার কথা। বইটা নিষিদ্ধ। এর প্রথম পাতাতেই বড় বড় করে লেখা আছে, সাধারণ পাঠকের জন্য নয়, কেবলমাত্র থিওজফিস্টের জন্য। থিওজফিস্ট কাদের বলে জানো তো? ওই যারা গোপনে ভূত প্রেত অলৌকিক শক্তির চর্চা করে তাদের। বাবা মরবার আগে বইটা আমাকে দিয়ে যান, বলে যান, এই বই কোথায় রাখবো জানি না, তোমাকেই দিয়ে গেলাম, খুব সাবধানে রাখবে, অন্যের হাতে যেন না পড়ে, পারো তো এটা নষ্ট করে ফেলো। এই পর্যন্ত বলে উনি একটু থামলেন, তারপর বললেন, নষ্ট করতে পারিনি, কোথায় যেন লুকিয়ে রেখেছিলাম। বহুকাল পর ট্রাঙ্কের তলা থেকে আজ বইটা খুঁজে পেলাম। সারা দুপুর ধরে পড়ছিলাম। বেশিক্ষণ পড়তে পারি না, অল্প অল্প করে পড়ছিলাম। এই সময়ই তুমি এসে পড়লে। মিউরিয়ালদি আবার থামলেন। বললাম, কি নিয়ে বইটা লেখা আমাকে বলতে বাধা আছে কি? উনি বললেন, নিশ্চয়ই আছে, বইটাতেই নিষেধ করা আছে। বললাম, ঠিক আছে, বই আমি পড়তে চাই না, তবে কি নিয়ে লেখা সেটা বলতে আপত্তি আছে কি? মিউরিয়ালদি অনেকক্ষণ চুপ করে ভাবলেন, তারপর বললেন, তুমি আমার খুব স্নেহের পাত্র। ভূতের গল্প শুনতে ভালোবাসো সেই ছোটবেলা থেকে। আমিও কত যে দেশি বিদেশি ভূতের বই পড়েছি তার ঠিক নেই। তাই তোমাকে শুধু কি নিয়ে বইটা লেখা সেটুকুই বলছি। মিউরিয়ালদি আবার একটু থামলেন, তারপর বলতে লাগলেন, বিষয়টা 3টে মাছ নিয়ে। অবাক হয়ে বললাম, মাছ? মিউরিয়ালদি বললেন, হ্যাঁ। এরপর মিউরিয়ালদি আমায় যে অদ্ভুত ঘটনাটা বললেন, সংক্ষেপে সেটাই বলছি। কতকাল আগে কে জানে, ভূমধ্য সাগরে প্রথম 3টে অদ্ভুত ধরনের মাছ দেখা গিয়েছিল। মাছগুলো শুধুই যে আকারে বিরাট তাই নয়, মুখগুলো দানবের মতো, কিন্তু ছুঁচলো। মাছগুলোর বড় বড় দাঁত, চোখগুলো প্রায় বোজানো, মাঝে মাঝে পিট পিট করে তাকায়, তখন তাদের আরও ভয়ঙ্কর দেখায়। মাছ 3টে একসঙ্গে থাকে, রং বদলায়। প্রবাদ আছে, মাছ 3টে গ্রীষ্মের 3 দেবতার প্রতীক, যেমন আমাদের 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আবার কারো কারো মতে মাছ 3টে দেবতার প্রতীক নয়, প্রতীক 3 শয়তানের। যারা বললেন 3 দেবতার প্রতীক, তাদের মতে এই মাছ 3টে যদি কেউ ধরে নিজেদের কাছে রাখতে পারে, তাহলে সে একদিন মহা সৌভাগ্যের অধিকারী হবে। আর যারা বলেন শয়তানের প্রতীক, তাদের মতে এই মাছগুলো যার কাছে থাকবে তার একেবারে সর্বনাশ হয়ে যাবে। বহু দুঃসাহসী জেলে সৌভাগ্যের আশায় এই মাছ 3টেকে ধরার জন্যে সমুদ্রে সমুদ্রে মোটা মোটা জাল ফেলেছে। আবার যারা এসব প্রবাদে বিশ্বাসী নয়, তারাও নিতান্ত কৌতূহলের বশবর্তী হয়ে মাছ 3টেকে ধরবার চেষ্টা করেছে জাহাজে চড়ে।
মাস তিনটে এক জায়গায় থাকে না, এই সমুদ্র থেকে অন্য সমুদ্রে ঘুরে বেড়ায়। যখন যে সমুদ্রে থাকে, অভিজ্ঞ জেলেরা কিছু একটা দেখিয়ে বুঝতে পারে মাছগুলো এই সমুদ্রে আছে। মাছগুলো বহুবার ধরা পড়েছেও, কিন্তু কেউই বেশি দিন ধরে রাখতে পারেনি তাদের। ধরা পড়লে এদের সমুদ্রের কাছাকাছি রাখতে হয়। সমুদ্রের জল বাতাস না পেলে এরা নাকি বাঁচে না, আর সেই সুযোগে একদিন না একদিন সমুদ্রে নেমে পালায়। সেই জন্যে যারা এদের ধরে তারা খুব সাবধানে রাখে। মিউরিয়েলদি একটু থেমে আরও যা বলেছিলেন তা এইরকম। থিওজফিস্টরা বলেন প্রেতাত্মা তো আছেই, আর তারা যে শুধু ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়ায় তা নয়। কেউ কেউ রীতিমতো মানুষের চেহারা নিয়ে সাধারণ মানুষের মতোই জীবন ধারণ করে, তবে তারা লোকালয়ের মধ্যে থাকতে চায় না। পাহাড়ের ধারে, নির্জন নদী কিংবা সমুদ্র তীরে, অথবা গভীর জঙ্গলে বা বড় বাড়িতে সাধারণ মানুষের মতোই থাকে, তবে কারো সঙ্গে বড় একটা মেলামেশা করে না। এরা খুব হিংস্র প্রকৃতির হয়। কখনো কখনো সাধারণ মানুষ তাদের কাছে ভুল করে গিয়ে পড়ে, তখন অবশ্য তারা তাদের ক্ষতি করে না। তবে তারা যদি জানতে পারে লোকটা তাদের আসল রূপটা ধরে ফেলেছে, তখনই তাদের মেরে ফেলে। এই নবরূপধারী প্রেতরা কিন্তু ওদের এই জীবন পছন্দ করে না। তারাও মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তি চাইলেই তো পাওয়া যায় না। তারা মুক্তির জন্যে উপায় খুঁজে বেড়ায়। ওই মাছ তিনটেকে ধরে তাদের আদর যত্ন করে রাখলে নাকি তাদের দয়ায় প্রেতাত্মাদের মুক্তি হয়, এইরকম বিশ্বাস অনেকের আছে। তাই জেলেদের মতোই এইসব প্রেতাত্মারা সমুদ্রের ধারে থেকে মাছ তিনটেকে ধরবার চেষ্টা করে। অন্য জেলেদের চেয়ে তাদের ক্ষমতা বেশি থাকে, কেননা তারা মানুষ নয়। মিউরিয়েলদি আরও জানালেন, বইটাতে লেখা আছে মাছ তিনটে নাকি সে সময়ে, অর্থাৎ বইটা লেখার সময়ে ছিল আরব সাগরে। দুটি বিদেশি ছেলে ডোবার থেকে চলে এসেছিল ভারতবর্ষে। তারা ম্যাপ দেখে নকশা মিলিয়ে মধ্যপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে নদী, পাহাড়, জঙ্গল ডিঙ্গিয়ে এসে পড়েছিল একেবারে দক্ষিণে কেরালায়। ব্যাস, এই পর্যন্ত তোমাকে বললাম। বাকিটা লেখা আছে বইটাতে। সে বই সাধারণের পড়া নিষিদ্ধ। হঠাৎ যদি কেউ পড়ে ফেলে তাহলে তারও ভালো হয় না। আর একটা কথা, কেউ যদি এই মাছ তিনটেকে তাদের নির্দিষ্ট জায়গা ছাড়া শোবার ঘরে বা বাড়ির মধ্যে দেখতে পায়, তাহলে তাদের 1 সপ্তাহের মধ্যে মৃত্যু ঘটে। মাসখানে কলকাতার বাইরে ছিলাম। ফিরে এসে মিউরিয়েলদের একটা চিঠি পেলাম। কাঁপা কাঁপা হাতে লেখা 3টে লাইন। স্নেহের টুবলু, আমার মৃত্যু আসন্ন। যত তাড়াতাড়ি পারো দেখা করো, বিশেষ কিছু বলার আছে। সেদিনই সন্ধেবেলায় মিউরিয়েলদের বাড়ি গেলাম। দেখি কপালের ওপর বাঁ হাতটা রেখে তিনি বিছানার সঙ্গে মিশে পড়ে আছেন। মাত্র 1 মাস আগেও যাকে এত গল্প করতে দেখেছি, এরই মধ্যে তার এই অবস্থা কি করে হলো ভেবে অবাক হলাম। 2 চোখ বসে গেছে, মুখটা মরার মতো সাদা। কাছে গিয়ে খুব ধীরে ডাকলাম, মিউরিয়েলদি। 2-3 বার ডাকার পর তিনি চমকে উঠে চোখ মেলে তাকালেন। কে কে? আমি টুবলু। কে? আমি টুবলু, এখানে ছিলাম না, আপনার চিঠি পেয়ে দেখা করতে এসেছি। এতক্ষণে তিনি আমাকে চিনতে পারলেন। ও, তুমি এসেছো, বসো। তারপর বললেন, আমার শরীরের অবস্থা খুব খারাপ। যদি এর মধ্যে কিছু হয়ে যায় তার জন্যই তোমাকে ডেকেছি। বলুন। তাড়াহুড়ো করো না, বলছি।
শুধু শুনে যাবে, কোনো প্রশ্ন করবে না, তর্ক করবে না। নিতান্ত তোমাকেই জানাতে ইচ্ছে করলো বলেই ডেকেছি। বেশি কথা বলার শক্তি আমার নেই। দম নেবার জন্যে একটু চুপ করে রইলেন, তারপর বললেন, লাস্ট যেদিন এসেছিলে সেদিন সেই মাছের কথা বলেছিলাম, 3টে অলৌকিক মাছ, মনে আছে? বললাম, হ্যাঁ। সেই মাছ 3টে যে শেষ পর্যন্ত আমাকেই। বলে দীর্ঘশ্বাস ফেলে একটু থামলেন, তারপর মনে জোর এনে বলতে লাগলেন, 4 দিন আগে গত মঙ্গলবার গভীর রাতে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি আমার পায়ের দিকে জানলাটা হঠাৎ খুলে গেল। তারপর একটা একটা করে 3টে মাছ বাতাসে সাঁতার কাটতে কাটতে ঘরে ঢুকে পড়ল। জানলা দিয়ে মাছ ঢুকলো? আমি তাকে জিজ্ঞেস করলাম। মিউরিয়াল যে ধমকে উঠে বললেন, চুপ করো, প্রশ্ন করো না। আবার একটু থেমে বলতে লাগলেন, প্রথমে আমি কিছু বুঝতে পারিনি। হঠাৎ বিশাল বিশাল মাছ 3টে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে মনে পড়ল বইয়ে লেখা সেই মাছ 3টের কথা। আমি চমকে উঠে বসলাম। মাছগুলো সার বেঁধে বিকট হাঁ করে চোখ পিট পিট করতে করতে আমাকে খেতে আসছে। তখন আমি হাত জোর করে তাদের বললাম, তোমরা যেই হও, আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কিন্তু তবু ওরা শুনল না। মুখ হা করে আমার বিছানার দিকে এগিয়ে এলো। তখন আমি, যিশু আমাকে রক্ষা করো বলে চেঁচিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে মাছগুলো অদৃশ্য হয়ে গেল। একটু থেমে মিউরিয়েলি আবার বললেন, তারপর কি দেখলাম জানো? ওই চেয়ারে যিশু বসে রয়েছেন, আর তার কোলে আমি ছোট্ট মেয়েটির মতো নিশ্চিন্তে ঘুমোচ্ছি। জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল মিউরিয়েলদের। অনেকক্ষণ পর একটু সামলে নিয়ে বললেন, ভাবছি মাছগুলো কোথা থেকে এলো? তাদের তো সমুদ্রে থাকার কথা, কেনই বা আমাকে আক্রমণ করতে এলো? আমার মনে হয় ওদের কথা তোমাকে বলেছি, এইটাই আমার অপরাধ। আমি বুঝতে পারছি বইয়ের কথা অনুযায়ী মাছগুলো যখন আমায় দেখা দিয়েছে, তখন আর 3 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। তা হোক, আমি যিশুর কোলে আশ্রয় পেয়েছি, কাজেই মৃত্যুকে আর ভয় করি না। শুধু একটি অনুরোধ, সেই বইটা আমার তোষকের তলায় আছে, কেউ জানে না। আমি চাই না বইটা 5 জনের হাতে পড়ে, তাই বইটা তুমি অতি অবশ্য আমার কফিনে দিয়ে দেবে। বলো, আমার কথা রাখবে? বলে তার ঠান্ডা হাত দিয়ে আমার হাতটা চেপে ধরলেন। বললাম, রাখব। আশ্চর্য, ঠিক 3 দিনের মাথায় বেলা 10টার সময়ে মিউরিয়েলদি মারা গেলেন। আমি তখন সামনে বসে। আত্মীয়স্বজনের কাছে খবরটা গেল, তারা এসে পড়ল। পাদ্রী এলেন, বাড়িতে ভিড় জমে গেল। ওদিকে কফিন তৈরি হচ্ছে। আমি চুপি চুপি ওর বিছানা তলা থেকে বইটা বের করে নিলাম। এই বইটা ওর কফিনে দিতে হবে। বইটার পাতাগুলো মুড়মুড়ে হয়ে গেছে, বিদেশের কোনো একটা প্রেসে ছাপা। পাতাটা ছিঁড়ে গেছে বলে পড়তে পারলাম না। ইংরেজি অক্ষরগুলো এখনকার বইয়ের অক্ষরের মতো নয়, কেমন যেন মোটা মোটা, বহুকাল আগের ছাপা তো। আমি সাবধানে পাতা উল্টাতে লাগলাম। পড়ব না করেও পড়তে আরম্ভ করলাম। এই বই পড়া নিষেধ, পড়লে নাকি চরম ক্ষতি হবে। তবু যেহেতু আমি বিজ্ঞানের যুগের শিক্ষিত ছেলে, তাই বইটা নিয়ে নিরিবিলিতে বসে পড়তে শুরু করলাম। পাতলা বই, শেষ করতে সময় লাগলো না। জানি না এই নিষিদ্ধ বই পড়ার অপরাধে কি শাস্তি হবে আমার। যখন পড়া শেষ হলো, তখন মিউরিয়েলদিকে কফিনে শোয়ানো হচ্ছে। আমি শ্রদ্ধা জানাবার জন্যে একগুচ্ছ সাদা ফুলের আড়ালে
বইখানাও কফিনে রেখে বাড়ি চলে এলাম। বইখানিতে যা লেখা ছিল সেই ঘটনায় আজ বলবো।